প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা চতুর্থ অধ্যায় শ্রাবণে এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শ্রাবণে কবিতার সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক ১, আজিকার রোদ ঘুমায়ে পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়া বন পথে স্বপন বুনিছে ছলো ছলো জলধারে, কাহার ঝিয়ারি কদম্ব গাছে নিঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্পষ্ট কলিকায়। এরপরে এলো উদ্দীপক ২, কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারই ভাষায় দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি। প্রথম প্রশ্ন, শ্রাবণে কবিতায় প্রাণখোলা বর্ষায় কে স্নান করে? দ্বিতীয় প্রশ্ন, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে ১ এ শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন হল, উদ্দীপক ২ এর ভাব শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি? যুক্তিসহ বিচার করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শ্রাবণে কবিতায় প্রাণখোলা বর্ষায় কে স্নান করে? শ্রাবণে কবিতায় প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে। সুকুমার রায় শ্রাবণে কবিতা থেকে গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে গাছপালা। দ্বিতীয় প্রশ্নটি ছিল, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে। শ্রাবণ মাসের সারা দিন সারা রাত অবিরাম বৃষ্টিধারা পতনের রিমঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের নামতা পড়ার শব্দের মতো। এক মুহূর্তের জন্য বিরাম নেই। প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝরঝর করে জল ঝরানোর উৎসবে মেতে ওঠে। তাই কবিতায় শ্রাবণ মাসে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন। কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে, তেমনি শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি ঝরে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপক ১ এ শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো। উদ্দীপক ১ এ শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার যে দিকটি চিত্রিত হয়েছে তা হল বৃষ্টিস্নাত প্রকৃতির রূপ। শ্রাবণে কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর সমস্ত প্রকৃতি অবিরাম বর্ষার জলধারায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করে। কালো মেঘের আকাশে মুখ ঢাকা থাকে, সেই সঙ্গে চারিদিকে যেন ধোঁয়া মাখা থাকে। ঝমাঝম শব্দে যখন আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে, তখন মনে হয় যেন বাড়িধারা পৃথিবীর ছাদ পেটাচ্ছে। বর্ষার পানিতে গাছপালা সবুজ শ্যামল হয়ে যেন প্রাণ ফিরে পায়। নদী নালাগুলো ঘোলা পানিতে ভরে ওঠে। মোট কথা, বর্ষার পানিতে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই সজীব হয়ে ওঠে। উদ্দীপকে বলা হয়েছে, ঘোড়া বেগের আড়ালে সূর্য ঢাকা পড়েছে, অবিরাম বর্ষণ কেয়াবনে স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করেছে। বৃষ্টির পানিতে কদম ফুলের কুড়িগুলো ফুটতে শুরু করেছে। বৃষ্টির দিনে প্রকৃতির যে রূপ ধারণ করে, উদ্দীপক ও কবিতায় তারই চিত্র ফুটে উঠেছে। সুতরাং বলা যায়, উদ্দীপক ১ এ শ্রাবণের কবিতায় বর্ণিত বর্ষার বৃষ্টিস্নাত প্রকৃতির রূপ চিত্রিত হয়েছে। শেষ প্রশ্ন ছিল, উদ্দীপক ২ এর ভাব শ্রাবণের কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি? যুক্তিসহ বিচার করো। উদ্দীপক ২ এর ভাব শ্রাবণের কবিতার শেষ চরণ ধরনীর আশা ভয়, ধরনীর সুখ দুঃখ, অর্থাৎ মানব মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। শ্রাবণের কবিতায় কবি সুকুমার রায় শ্রাবণে মাসের বর্ষার প্রকৃতির এক সুন্দর চিত্র তুলে ধরেছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর শ্রাবণের এই অবিরাম বর্ষণে স্নাত হয়ে সমস্ত প্রকৃতি সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ষার জলে গাছপালা, নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয়। প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে। প্রকৃতির এই রূপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনের রাজ্য পরিবর্তন ঘটে। ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে। উদ্দীপকে বলা হয়েছে, বৃষ্টির দিনে মানুষ বাইরে কোনো কাজ করতে পারে না,
বর্ষার দিনে ঘরে বসে গ্রামের বউচিদের কেউ কেউ রঙিন সুতা দিয়ে নকশি কাঁথা সেলাই করে। তারা রঙিন কাঁথায় মেলে ধরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন, আশার কথা সুতার টানে সেই স্বপ্নকে ভাষা দেয়। তাদের সেই কাঁথায় জড়িয়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের আখ্যান। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপক ২ এর ভাব শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের প্রতিফলন হয়েছে। এই ছিল সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।